হিমালয়ের উপরে আলো পড়ছিল ধীরে ধীরে। পাহাড়ের শহর ঘুম ভাঙাচ্ছিল চায়ের দোকানের ধোঁয়া, মোটরসাইকেলের শব্দ আর সরকারি দপ্তরের ব্যস্ততায়। কিন্তু শহরের ভেতরে ক্ষমতার করিডোরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের দপ্তরে তখন একটি বার্তা পৌঁছেছে। বার্তাটি দীর্ঘ নয়, ভাষাও খুব জটিল নয়, কিন্তু তার রাজনৈতিক ওজন ছিল পাহাড়ের মতো ভারী। ভারতের পররাষ্ট্র সচিব কাঠমান্ডুতে এসেছেন, কূটনৈতিক বৈঠক হওয়ার কথা। সাধারণ নিয়মে ছোট দেশ বড় প্রতিবেশীর প্রতিনিধি এলে হাসি মুখে দরজা খুলে দেয়, চেয়ার এগিয়ে দেয়, ক্যামেরার সামনে হাত মেলায়। তারপর প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার। কিন্তু বালেন শাহ সেই চেনা নাটকটায় ঢুকলেন না। ভারতীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকে বসতে চাননি, বরং নেপাল ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হলে তা রাজনৈতিক পর্যায়ে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী পর্যায়ে হওয়া উচিত এমন অবস্থান নিয়েছেন বলে রিপোর্ট করা হয়েছে। এই একটি সিদ্ধান্তেই যেন কেঁপে ওঠে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অভ্যাস। কারণ এখানে প্রশ্নটি শুধু একটি বৈঠক বাতিলের নয়, প্রশ্নটি হলো একটি ছোট দেশ কি বড় প্রতিবেশীকে বলতে পারে এই পর্যায়ে নয় সমান মর্যাদায় কথা হবে? একটি তরুণ নেতৃত্ব কি পুরনো শক্তিকে চোখে চোখ রেখে বলতে পারে প্রোটোকল মানুন? একটি রাষ্ট্র কি ভৌগোলিকভাবে ছোট হয়েও মানসিকভাবে বড় হতে পারে? আর এই প্রশ্ন যখন কাঠমান্ডুর পাহাড় থেকে নেমে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপে এসে দাঁড়ায়, তখন আমাদের বুকের ভেতরেও আরেকটি প্রশ্ন ধাক্কা দেয়। নেপাল পারলে বাংলাদেশ কেন পারে না? বালেন শাহের গল্পটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অদ্ভুত ব্যতিক্রম। তিনি ঐতিহ্যগত রাজপরিবারের সদস্য নন, পুরনো কোনো রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারীও নন। তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, র্যাপার, কাঠমান্ডুর মেয়র, তারপর নেপালের তরুণ রাজনীতির এক বিস্ফোরক মুখ। ব্রিটানিকার প্রোফাইল অনুযায়ী বালেন্দ্র বা বালেন শাহ 1990 সালের 27 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কাঠমান্ডুর মেয়র ছিলেন 2022 থেকে 2026 সাল পর্যন্ত এবং পরে 2026 সালের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হন। এখানেই বালেন শাহকে বোঝার শুরু, কারণ তিনি শুধু একজন নেতা নন, তিনি একটি রাজনৈতিক মনস্তত্ত্বের নাম। সেই মনস্তত্ত্ব হলো পুরনো দল, পুরনো বংশ, পুরনো আনুগত্য আর পুরনো ভয় থেকে বেরিয়ে আসা নতুন প্রজন্মের রাজনীতি। নেপালের তরুণরা বহু বছর ধরে দেখেছে দুর্নীতি, অস্থিরতা, ভাঙা জোট, ব্যর্থ সরকার, ভারত চীন টানাপোড়েনে নিজেদের দেশকে দাবার ঘুঁটি হয়ে যেতে। তারা দেখেছে তাদের পাহাড়, পানি, সীমান্ত, শ্রম, নদী সবকিছু নিয়ে বড় শক্তিরা কথা বলে, কিন্তু নেপালের সাধারণ মানুষের আত্মমর্যাদা নিয়ে কেউ কথা বলে না। বালেন শাহ সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তার রাজনীতির শক্তি শুধু প্রশাসনিক প্রতিশ্রুতি নয়, তার শক্তি হলো ভাষা। তিনি জটিল কূটনৈতিক বাক্যে কথা বলেন না, তিনি বলেন সরাসরি। তিনি বলেন নিয়ম থাকবে, মর্যাদা থাকবে, প্রোটোকল থাকবে। নেপাল ছোট দেশ হতে পারে, কিন্তু মাথা নিচু করা দেশ নয়। এই জায়গাটি দিল্লিকে অস্বস্তিতে ফেলে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের একটি পুরনো মনস্তত্ত্ব আছে। ভারত নিজেকে শুধু রাষ্ট্র হিসেবে নয়, অঞ্চলটির প্রাকৃতিক কেন্দ্র হিসেবে দেখে। তার অর্থনীতি বড়, সেনাবাহিনী বড়, বাজার বড়, কূটনৈতিক নেটওয়ার্ক বড়। ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আচরণে অনেক সময় এক ধরনের বড় ভাই মনোভাব দেখা যায়। কিন্তু বালেন শাহ সেই বড় ভাই রাজনীতির সামনে দাঁড়িয়ে বলেছেন, ভাই যদি হন সম্মান দিয়ে কথা বলুন, দাদা হলে দরজা বন্ধ। দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে কঠিন শব্দ হলো না, কারণ না বলার সঙ্গে সঙ্গে ভয় চলে আসে। সীমান্তে চাপ আসবে কিনা, বাণিজ্য আটকে যাবে কিনা, শ্রমবাজারের সমস্যা হবে কিনা, নদীর পানি নিয়ে জটিলতা বাড়বে কিনা, রাজনৈতিক মহলে চাপ তৈরি হবে কিনা, কূটনৈতিক বার্তা বদলে যাবে কিনা। এই অঞ্চলের রাষ্ট্রগুলো স্বাধীন হলেও তাদের অনেক সিদ্ধান্তের ওপর ভূগোলের ছায়া পড়ে থাকে। নেপালের ওপর ভারত ও চীনের ছায়া, বাংলাদেশের ওপর ভারতের ছায়া, ভুটানের ওপর ভারতের নিরাপত্তার প্রভাব, শ্রীলঙ্কার ওপর ভারত চীন প্রতিযোগিতা, মালদ্বীপের ওপর ভারত চীন কূটনৈতিক দড়ি টানাটানি। ফলে একটি ছোট দেশের নেতা যখন না বলেন, সেটি শুধু একটি শব্দ নয়, সেটি একটি রাজনৈতিক ঝুঁকি। বালেন শাহ সেই ঝুঁকিটাই নিয়েছেন বলে ভারতীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিনি যদি সত্যি ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করে থাকেন এবং প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার কথা বলে থাকেন, তাহলে এটি কূটনৈতিক সৌজন্যের বাইরে গিয়ে রাজনৈতিক বার্তাটি খুব পরিষ্কার। নেপাল কোনো দপ্তরের নোটিশ বোর্ড নয়, যেখানে বড় প্রতিবেশী ইচ্ছামতো প্রতিনিধি পাঠাবে আর কাঠমান্ডু দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবে। এই বার্তার ভেতরে আছে আত্মমর্যাদার দাবি। আর আত্মমর্যাদা এমন এক জিনিস যা একবার রাজনীতিতে ঢুকে গেলে জনগণের কল্পনাকে আগুনের মতো ছড়িয়ে দেয়। কারণ মানুষ উন্নয়ন চায়, কিন্তু শুধু সেতু, রাস্তার টাওয়ার দিয়ে জাতির আত্মা বাঁচে না। মানুষ বিদ্যুৎ চায়, চাকরি চায়, খাদ্য চায়, নিরাপত্তা চায়, কিন্তু একই সঙ্গে চায় তার রাষ্ট্রের পাসপোর্ট যেন অপমানের প্রতীক না হয়, তার সীমান্ত যেন করুণা দিয়ে নয় মর্যাদা দিয়ে পরিচালিত হয়, তার প্রধানমন্ত্রী যেন অন্য দেশের কর্মকর্তা দেখে চেয়ার থেকে লাফিয়ে না ওঠেন, তার পররাষ্ট্রনীতি যেন কাগজের স্বাধীন, কাজে ভীত না হয়। নেপালের তরুণরা বালেন শাহের সেই সম্ভাবনাটাই দেখতে পাচ্ছে। হয়তো এই মানুষটি অন্তত মাথা নিচু করে কথা বলবেন না।
বালেন শাহের উত্থান কোনো একদিনের ঘটনা নয়, এটি নেপালের দীর্ঘ অসন্তোষের ফল। নেপালের রাজনীতি বহু দশক ধরে অস্থির। রাজতন্ত্র, গণতন্ত্র, মাওবাদী বিদ্রোহ, সংবিধান, জোট সরকার, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে সাধারণ মানুষের ভরসা বারবার ভেঙেছে। তরুণ প্রজন্ম মনে করেছে পুরনো নেতারা তাদের ভবিষ্যৎকে নিজেদের ক্ষমতার দর কষাকষির টেবিলে বিক্রি করে দিয়েছেন। ব্রিটানিকা লিখেছে, বালেন শাহ নেপালের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন প্রচলিত রাজনৈতিক অভিজাত্যের বিরুদ্ধে এক নতুন মুখ হিসেবে। বিশেষ করে 2025 সালের জেনজি প্রতিবাদের পর নেপালের রাজনৈতিক বাস্তবতায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এই জায়গাটি গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ এশিয়ায় তরুণ প্রজন্ম এখন আর শুধু চাকরি চায় না, শুধু উন্নয়ন চায় না, শুধু দুর্নীতি কমুক চায় না, তারা চায় রাষ্ট্রের চরিত্র বদলাক, তারা চায় প্রশাসন তাদের সঙ্গে কথা বলুক, তারা চায় নেতা যেন নিজের দেশের মানুষের কাছে জবাবদিহি করেন, প্রতিবেশী রাষ্ট্রের দূতাবাসের কাছে নয়। নেপালের বিপ্লবী বা আন্দোলনমুখী রাজনীতির ভেতরে তাই আত্মমর্যাদার প্রশ্নটি বড় হয়ে উঠেছে। মানুষের রক্ত ঝরেছে, মানুষ আহত হয়েছে, রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামো কেঁপেছে, কিন্তু সেই রক্ত যদি শুধু নতুন মন্ত্রীর শপথে শেষ হয় তাহলে সেটি বিপ্লব নয়, সেটি শুধু চেয়ার বদল। এখানেই নেপালের গল্প বাংলাদেশের সঙ্গে এসে মিশে যায়, কারণ আমাদের ইতিহাসেও রক্ত আছে, আমাদের মাটিও আন্দোলনে ভেজা, আমাদের শহরেও লাশ পড়ে, আমাদের তরুণরাও স্লোগান দেয়, আমাদের মানুষও মর্যাদা চায়। কিন্তু প্রশ্ন হলো, রক্তের বিনিময়ে আমরা কি পাই? নতুন পতাকা, নতুন মন্ত্রী, নতুন স্লোগান, নতুন দিবসের পোশাক, নাকি নতুন রাষ্ট্রচরিত্র? এই প্রশ্নটাই সবচেয়ে অস্বস্তিকর। বাংলাদেশের সীমান্তে মৃত্যুর গল্প নতুন নয়, প্রতিবার ঘটনা ঘটে। প্রথমে খবর আসে সীমান্তে গুলি, তারপর আসে নাম, বয়স, গ্রাম, পেশা, কারো ছেলে, কারো ভাই, কারো বাবা, তারপর আসে সরকারি ভাষা, গভীর উদ্বেগ, নিন্দা, তদন্তের আহ্বান, ফ্ল্যাগ মিটিং, মরদেহ ফেরত। এরপর কিছুদিন আলোচনায় থাকে, তারপর আরেকটি ঘটনা আসে, পুরনো লাশ নতুন লাশের ভিড়ে হারিয়ে যায়। শীত এলে আমরা যেমন পুরনো কাঁথা বের করি, সীমান্তে লাশ এলে রাষ্ট্র যেন তেমনই পুরনো বিবৃতি বের করে দেয়। ভাষা বদলায় না, ব্যাকরণ বদলায় না, শুধু নাম বদলায়, জেলা বদলায়, পরিবার বদলায়, কান্না বদলায়, কিন্তু রাষ্ট্রের স্বর বদলায় না। এখানেই বাংলাদেশের সমস্যাটি গভীর। আমরা উন্নয়ন নিয়ে গর্ব করি, আমাদের সেতু আছে, মেট্রো রেল আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, স্যাটেলাইট আছে, রপ্তানি আছে, রেমিটেন্স আছে, কিন্তু রাষ্ট্রের মর্যাদার প্রশ্নে কি আমাদের কণ্ঠস্বর একইভাবে দৃঢ়? নাকি আমরা এখনো মনে করি বড় প্রতিবেশীর সঙ্গে কঠিন ভাষায় কথা বললে বিপদ হবে? প্রশ্নটি ভারত বিরোধিতার নয়, প্রশ্নটি রাষ্ট্রের মর্যাদার। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক দরকার, কিন্তু ভালো সম্পর্ক কি চুপচাপ অপমান সহ্য করার নাম? কূটনীতি কি শুধু হাসি মুখে ছবি তোলা, নাকি কূটনীতি হলো কঠিন প্রশ্ন ভদ্র অথচ দৃঢ় ভাষায় তোলা? বাংলাদেশের সাধারণ মানুষ যখন সীমান্তে বারবার একই গল্প দেখে, তখন তাদের মনে প্রশ্ন জাগে, আমাদের জীবনের দাম কত, আমাদের পাসপোর্টের সম্মান কত, আমাদের রাষ্ট্রের কণ্ঠস্বর কত দূর যায়? আর এই প্রশ্নের উত্তর যদি শুধু প্রেস বিজ্ঞপ্তি হয়, তাহলে মানুষ একদিন প্রেস বিজ্ঞপ্তির ভাষাকেও অবিশ্বাস করতে শুরু করে। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমাত্রিক। ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, বাণিজ্য আছে, নদী আছে, সীমান্ত আছে, নিরাপত্তা আছে, সংস্কৃতি আছে। এই সম্পর্ককে এক লাইনে বিচার করা যায় না, কিন্তু এই সম্পর্কের একটি অস্বস্তিকর দিকও আছে, ক্ষমতার অসমতা। ভারত বড় রাষ্ট্র, জনসংখ্যা বড়, অর্থনীতি বড়, সামরিক সক্ষমতা বড়, আন্তর্জাতিক প্রভাব বড়। বাংলাদেশ তার তুলনায় ছোট, কিন্তু গুরুত্বহীন নয়। বাংলাদেশ একটি ভূকৌশলগত রাষ্ট্র। বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভারতের সংযোগ, চীন ভারত প্রতিযোগিতা, শ্রমশক্তি, বাজার, সমুদ্র, আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব কম নয়। তবুও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি নিজের গুরুত্ব বুঝে দর কষাকষি করে, নাকি আমরা প্রায়ই নিজেদের এমনভাবে উপস্থাপন করি যেন সম্পর্কের সব দায় আমাদের, সব সুবিধা অন্যের? একটি স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি দাঁড়িয়ে থাকে তিনটি স্তম্ভে: স্বার্থ, মর্যাদা, ভারসাম্য। স্বার্থ ছাড়া পররাষ্ট্রনীতি বোকামি, মর্যাদা ছাড়া পররাষ্ট্রনীতি দাসত্ব, আর ভারসাম্য ছাড়া পররাষ্ট্রনীতি বিপজ্জনক। বাংলাদেশের দরকার ভারত বিরোধী আবেগ নয়, দরকার রাষ্ট্রীয় আত্মবিশ্বাস, দরকার এমন কূটনীতি যেখানে দিল্লির সঙ্গে কথা হবে বন্ধুর মতো, কিন্তু ভৃত্যের মতো নয়, যেখানে সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ হবে নিয়মিত, তথ্য নির্ভর, আন্তর্জাতিক ফোরামে ধারাবাহিক, যেখানে নদী নিয়ে আলোচনায় শুধু অপেক্ষা নয়, বিকল্প কৌশল থাকবে, যেখানে বাণিজ্যে শুধু আমদানি নয়, ন্যায্যতার প্রশ্ন থাকবে, যেখানে নিরাপত্তা সহযোগিতায় শুধু অন্যের উদ্বেগ নয়, বাংলাদেশের নাগরিকের জীবনও অগ্রাধিকার পাবে। বালেন শাহের গল্প এখানে একটি আয়না। তিনি হয়তো সফল হবেন, হয়তো ব্যর্থ হবেন, তার নীতি হয়তো পরিণত, হয়তো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এই নিয়েও বিতর্ক আছে। ভারতীয় প্রতিবেদনে তার অবস্থানে কেউ কেউ নেপালের জন্য কূটনৈতিক ঝুঁকি হিসেবেও দেখছেন, কিন্তু তবুও তিনি একটি প্রশ্ন তুলেছেন, একটি ছোট দেশ কি নিজের সম্মানকে আলোচনার টেবিলে রাখতে পারে? বাংলাদেশের রাজনীতির জন্য এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে উঁচু দালান হয়, সেতু হয়, সড়ক হয়, বন্দর হয়, বিদ্যুৎ কেন্দ্র হয়, মেগা প্রকল্প হয়, শহরের আকাশে কনক্রিট ওঠে, নদীর ওপর স্প্যান বসে, বাজেটে হাজার হাজার কোটি টাকার অঙ্ক লেখা হয়। কিন্তু রাষ্ট্র শুধু কনক্রিট দিয়ে বড় হয় না, রাষ্ট্র বড় হয় নাগরিকের নিরাপত্তায়, সীমান্তে জীবনের মর্যাদায়, আদালতের স্বাধীনতায়, সাংবাদিকের প্রশ্ন করার অধিকারে, কৃষকের জমির ন্যায্যতায়, তরুণের ভোটের বিশ্বাসে আর পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে কথা বলার সক্ষমতায়। আমরা অনেক সময় উন্নয়নকে মর্যাদার বিকল্প ভাবি, যেন রাস্তা থাকলেই রাষ্ট্র সম্মানিত, যেন সেতু থাকলেই কূটনীতি শক্তিশালী, যেন জিডিপি বাড়লেই সীমান্তে মানুষের জীবন নিরাপদ। কিন্তু বাস্তবতা অন্য। যে রাষ্ট্র নিজের নাগরিকের মৃত্যুর পর শুধু বিবৃতি দেয়, সেই রাষ্ট্রের সেতু একসময় জনগণের চোখে ফাঁপা লাগে। যে রাষ্ট্র প্রতিবেশীর সঙ্গে কঠিন প্রশ্ন তুলতে ভয় পায়, সেই রাষ্ট্রের উন্নয়নের পোস্টারও একসময় দেয়ালের রং হয়ে যায়। মানসিকতার দালান যদি বাঁশের হয়, তাহলে কনক্রিটের দালানও জাতিকে আত্মবিশ্বাস দিতে পারে না। বাংলাদেশের দরকার উন্নয়ন, কিন্তু উন্নয়নের সঙ্গে দরকার রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, দরকার এমন নেতৃত্ব যারা জানবে কখন হাসতে হয়, কখন হাত মেলাতে হয়, আর কখন বলতে হয় না, এই প্রশ্নে আপোষ হবে না। নেপালের পালেন শাহ হয়তো আমাদের শিখিয়ে দিচ্ছেন, বয়স বড় কথা নয়, বড় কথা হলো রাষ্ট্রকে কতটা নিজের ভেতরে বহন করা যায়। বাংলাদেশের সামনে এখন তিনটি রাস্তা। প্রথম রাস্তা পুরনো পথ, সীমান্তে ঘটনা ঘটবে, বিবৃতি আসবে, আলোচনার আশ্বাস আসবে, তারপর সব আগের মতো চলবে। এতে বড় সংঘাত এড়ানো যায়, কিন্তু জাতির আত্মমর্যাদার ক্ষয় থামে না। দ্বিতীয় রাস্তা আবেগী সংঘাতের পথ, স্লোগান, চিৎকার, সামাজিক মাধ্যমে আগুন, কূটনৈতিক সম্পর্কের নামে উত্তেজনা। এতে মুহূর্তের তৃপ্তি আছে, কিন্তু রাষ্ট্রীয় বুদ্ধিমত্তা নেই। ছোট রাষ্ট্রের জন্য অন্ধ সংঘাত আত্মঘাতী হতে পারে। তৃতীয় রাস্তা দৃঢ়, শীতল, পেশাদার কূটনীতি। এই পথেই বাংলাদেশের ভবিষ্যৎ। এই পথে ভারতকে শত্রু বানানোর দরকার নেই, কিন্তু নিজের স্বার্থকে ছোট করারও দরকার নেই। এই পথে সীমান্ত হত্যার প্রতিটি ঘটনা আন্তর্জাতিক মানদণ্ডে নথিবদ্ধ হবে, দ্বিপক্ষীয় বৈঠকে নিয়মিত উঠবে, সংসদে আলোচনা হবে, নাগরিককে জানানো হবে। পানি, বাণিজ্য, নিরাপত্তা, সংযোগ, সব ইস্যুতে বাংলাদেশ নিজের অবস্থান তৈরি করবে। শুধু প্রতিক্রিয়া নয়, কৌশল থাকবে। এই পথে বাংলাদেশের নেতৃত্ব বুঝবে, কূটনীতি মানে কারো পায়ের কাছে বসা নয়, আবার টেবিল উল্টে দেওয়া নয়। কূটনীতি মানে নিজের চেয়ারটা ঠিক জায়গায় বসানো। নেপাল যদি তার ভূগোলের সীমাবদ্ধতার মধ্যেও নতুন ভাষা খুঁজতে পারে, বাংলাদেশও পারে। বাংলাদেশের আছে জনসংখ্যা, অর্থনীতি, সমুদ্র, ভূকৌশল, শ্রমশক্তি, বাজার, ইতিহাস এবং সবচেয়ে বড় কথা, মানুষের অদম্য শক্তি। কিন্তু এই শক্তিকে রাষ্ট্রীয় ভাষায় অনুবাদ করতে হবে, না হলে বিপ্লব হবে, রক্ত ঝরবে, সরকার বদলাবে, কিন্তু রাষ্ট্রের মেরুদণ্ড বদলাবে না। বাংলাদেশের কোনো এক প্রান্তে কাঁটাতারের পাশে ঘাসের ওপর শিশির জমে, দূরে কুকুর ডাকে, গ্রামের এক মা দরজার ফাঁক দিয়ে বাইরে তাকান। তার ছেলে এখনো ফেরেনি, মোবাইলে নেটওয়ার্ক নেই, বাতাসে অদ্ভুত ঠান্ডা। রাতের অন্ধকারে যেন কেউ একজন খবর লুকিয়ে রেখেছে। একই সময়ে কাঠমান্ডুতে পাহাড়ের গায়ে আলো পড়ছে। পালেন শাহের দপ্তরে হয়তো আরেকটি ফাইল রাখা হচ্ছে, তাতে লেখা ভারত সীমান্ত পানি প্রোটোকল মর্যাদা। দিল্লিতে হয়তো কেউ হিসাব করছে এই তরুণকে কিভাবে সামলানো যায়। আর ঢাকায় হয়তো কোনো সরকারি দপ্তরে পুরনো বিবৃতির খসড়া এখনও কম্পিউটারের ফোল্ডারে সেভ করা আছে। গভীর উদ্বেগ প্রকাশ করা হলো। ইতিহাস কখনো কখনো খুব নীরবে দরজায় কড়া নাড়ে। একটি জাতি তখন বুঝতে পারে না এটি সাধারণ সকাল নাকি নতুন যুগের প্রথম ঘণ্টা। নেপাল পাহাড়ের দেশ, বাংলাদেশ নদীর দেশ, কিন্তু আত্মমর্যাদার ভূগোল পাহাড় বা নদী মানে না। সেটি তৈরি হয় মানুষের ভেতরে, রাষ্ট্রের ভাষায়, নেতৃত্বের সাহসে। আজ প্রশ্নটি তাই পালেন শাহের নয়, প্রশ্নটি মোদির নয়, প্রশ্নটি দিল্লির নয়, প্রশ্নটি ঢাকার। আমরা কি শুধু উন্নয়নের পোস্টার নিয়ে সন্তুষ্ট থাকব, নাকি রাষ্ট্রের মেরুদণ্ডও একদিন সোজা করব? সীমান্তের কুয়াশা তখনও কাটেনি, মায়ের দরজাটি তখনও খোলা, দূরে আজানের ধ্বনি উঠছে। আর কোনো এক সরকারি ভবনের ভেতরে হয়তো একজন কর্মকর্তা নতুন বিবৃতির প্রথম লাইন লিখতে বসেছেন। কিন্তু এবার কলম থেমে যায়, কারণ বাইরে কোথাও অদৃশ্যভাবে একটি প্রজন্ম জিজ্ঞেস করছে, আর কতবার?